শুরু করি স্যার। Today's topic is the diagnosis and management of cardiovascular disease in patients with cancer. It will be a very big topic and it is a subject. It itself is a subject. So it will be ধৈর্য লাগবে আর কি, একটু সময় লাগবে, স্যার একটু বেশি আছে। Introduction and epidemiology. There has been an increase in recognition of chemotherapy-induced cardiotoxicity because the three cause increased use of chemotherapy, overall increased survival, development of newer agents. These three causes lead to emergence of chemotherapy-induced cardiotoxicity as a growing public health issue. তিনটা মেইন কারণ বর্তমানে যে কার্ডিওটক্সিসিটিটা বেশি পাওয়া যাচ্ছে, এর মধ্যে কেমোথেরাপির পরিমাণটাও বেড়ে গেছে, এখন সার্ভাইভাল রেটও বেড়েছে এবং নতুন নতুন এজেন্ট ডেভেলপ হচ্ছে যারা কার্ডিওটক্সিসিটি করতেছে। Cardiologists dedicated to the care of patients with chemotherapy-induced cardiotoxicity and with concomitant cardiovascular problems in cancer patients are a part of an emerging subspecialty called cardio-oncology or oncocardiology. So it is a subject, cardio-oncology or oncocardiology, যেখানে কার্ডিওলজিস্টরা কাজ করবে কার্ডিওটক্সিসিটি নিয়ে এবং যে কার্ডিওটক্সিসিটির জন্য যে কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলো কনকমিটেন্ট থাকতেছে এই দুইটা বিষয় নিয়ে কাজ করবে। Prior to initiation of any cancer therapy, cardiologists should make every effort to optimize the management of any underlying cardiovascular conditions like coronary artery disease, hypertension, or arrhythmia. And cardiologists should recognize and promptly manage the cardiovascular complication from cancer treatment. দুইটা জিনিস এখানে, যে যখন কেমোথেরাপি শুরু করা হবে তার আগে আমাদেরকে দেখতে হবে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, যেমন এটা হতে পারে হাইপারটেনশন, হতে পারে অ্যারিথমিয়া, হতে পারে আগের থেকে কোনো কার্ডিয়াক ডিজিজ। এবং কেমোথেরাপি শুরু করার পরে কোন রকম কার্ডিওটক্সিসিটি হচ্ছে কিনা এটা রিকগনাইজ করতে হবে এবং এটা ম্যানেজমেন্ট আমাদেরকে জানতে হবে। এই দুটা জিনিসই আমাদের বর্তমান এই সাবজেক্টে আলোচ্য বিষয়। এখন আমাদেরকে দেখতে হবে যে কার্ডিওটক্সিক ইফেক্ট গুলা করতেছে কারা। মেইন ইফেক্ট ইজ হার্ট ফেলিউর। কারা করে? অ্যান্থ্রাসাইক্লিনস, মিটোক্সান্ট্রোন, অ্যালকাইলিজিং এজেন্টস, সাইক্লোফসফামাইড, সাইটোক্সিন নামে পাওয়া যায়, আইফসফামাইড, আইফেক্স নামে পাওয়া যায়, অ্যান্টি মাইক্রোটিউবিউল এজেন্ট যেমন ডসিটাক্সেল, টেক্সোটেয়ার নামে পাওয়া যায়। আরো করতেছে মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড টাইরোসিন কাইনেস ইনহিবিটরস লাইক বিভাসিজুম্যাব, অ্যাভাস্টিন নামে পাওয়া যায়, ট্রাস্টুজুম্যাব, হারসেপ্টিন নামে পাওয়া যায়। তো প্রোটিওজোম ইনহিবিটরস, প্রোটিজোমিব, ভ্যালকেন নামে পাওয়া যায়, কারফিলজোমিব, ক্রাইপোলিস নামে পাওয়া যাচ্ছে। আরো আছে স্মল মলিকুল টাইরোসিন কাইনেস ইনহিবিটরস লাইক ডেসাটিনিব, স্প্রাইসেল নামে পাওয়া যায়, লেপাটিনিব, ইমাটিনিব, সুনিটিনিব। ব্র্যাকেটে ট্রেড নেম গুলো দেওয়া আছে, যেহেতু ড্রাগ গুলা অত বেশি মানে পরিচিত না, ট্রেড নেমটাও সাথে দেওয়া আছে। অ্যান্টি মেটাবোলাইটস, ক্লোফেরাবিন, ক্লোরাল নামে পাওয়া যায়। এই ড্রাগ গুলা করতেছে হার্ট ফেলিউর। ইসকেমিয়া করে কারা? বেভাসিজুম্যাব, ক্যাপসিটাবিন, জেলোডা নামে পাওয়া যায়, ডসিটাক্সিল, টেক্সোটেয়ার, আর্লোটিনিব, টার্সিভা, ফ্লুরোইউরাসিল, 5-ফ্লুরোইউরাসিল, অ্যাড্রুসিল নামে পাওয়া যায়, ল্যাকটিটাক্সেল, টেক্সল, সোরাফেনিব, নেক্সাভার এন্ড সুনিটিনিব, সুটেন্ট। And also lepatinib, pejopenib, cytarabine, and ifosfamide. Hypertension করে কারা? এলিনটুজুম্যাব, কম্পেট নামে পাওয়া যায়, অল ট্রান্সটেটিনোইক অ্যাসিড, এট্রাটেটিনোইন, ডেসিটাবিন, ডেকোজেন, ডেনিলিউকিন, কন্টেক্ট নামে পাওয়া যায়, এটোপাসাইড, ফেপিসিড নামে পাওয়া যায়, ইন্টারফেরন আলফা, ইন্টারলিউকিন 2, paclitaxel, and rituximab. Drugs or chemical agents causing hypertension like bevacizumab,
sorafenib, sunitinib, imatinib, dasatinib, and mitoxantrone. Drugs causing bradycardia like paclitaxel, thalidomide, bortezomib, and cisplatin. QT prolongation or torsades de pointes করে কারা arsenic trioxide, dasatinib, lapatinib, nilotinib, voinostat, and pazopanib. ব্র্যাকেটে ডেট নেম করে দেওয়া আছে। Thrombomyrism causing drugs bevacizumab, cisplatin, arlotinib, lenalidomide, sunitinib, thalidomide, voinostat, pomalidomide, and ponatinib. Drugs causing pericarditis and pericardial effusion: doxorubicin, adriamycin, cyclophosphamide, cytoxan, busulfan, myleran, clofarabine, chloral, dasatinib, Sprycel, and imatinib, Gleevec. Long list of drugs, কিন্তু আমাদের এটা জানা থাকতে হবে, কারণ কোন ড্রাগ কি করতে পারে এটা আমাদেরকে জানতে হবে। Definition of cardiotoxicity. Acute or subacute cardiotoxicity can include acute coronary syndrome, myocarditis, pericarditis, and/or supraventricular or ventricular tachyarrhythmia. Such cardiotoxicity may manifest as electrocardiographic abnormalities like QT prolongation or fluctuation in blood pressure that may occur at the initiation of chemotherapy or up to 2 weeks following its termination. Chemotherapy শুরু করার পর 2 সপ্তাহের মধ্যে যদি কোনো toxicity develop করে এটা হবে acute or subacute cardiotoxicity. So also there is chronic cardiotoxicity. So chronic cardiotoxicity includes the entire spectrum from asymptomatic systolic or diastolic left ventricular dysfunction to severe symptomatic heart failure, accelerated coronary artery disease, chronic pericardial syndrome, and valvulopathy. So chronic cardiotoxicity mainly present করবে এইভাবে। এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে asymptomatic যদিও হয় এটাও cardiotoxicity, এটাও আমাদের cardiotoxicity হিসেবে ধরতে হবে যখন এটা left ventricular diastolic or systolic dysfunction হিসেবে প্রেজেন্ট করবে। এখন আমাদের কি কি ফ্যাক্টর contribute to the development of cardiotoxicity, বিষয় কোন কোন ফ্যাক্টরগুলো cardiotoxicity ডেভেলপ করে। লিপা শব্দ বন্ধ করো। এর ভিতরে আমাদের কোনো কিছু নাই। ঠিক হয়েছে তো। আর ট্রোপোনিন না আছে। ইকুয়াল 60% আচ্ছা আমি অফ করে দিতেছি আমি সবাইরে অফ করে দিচ্ছি, মানে নিজে আপনি অন করে নিজাম আপনি ই করে নেন, আনমিউট করবেন স্যার, আনমিউট করো নিজাম, আপনি হ্যাঁ, আর বাকি মিউট হয়ে গেছে, ঠিক আছে। Factors that contribute to the development of cardiotoxicity, কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যারা cardiotoxicity করতে পারে। Non chemotherapy related such as age, usually more than 65 years of age, pre-existing hypertension, coronary artery disease, past radiation therapy, যাদের থাকবে তাদের toxicity develop করার সম্ভাবনা বেশি থাকবে। Chemotherapy related, dose of the drug. Dose is important to develop cardiotoxicity, like anthracycline. When anthracycline given more than 450 mg per meter square
it may cause cardiovascularity. Cyclophosphamide causes cardiac dysfunction at high dose exceeding 180 mg per kg. Ifosfamide can induce low-grade arrhythmia at doses of 1.2 to 2 gram per meter square per day for 5 days, but may result in heart failure when administered at higher dose of 10 to 18 gram per meter square per day for 5 days. So like এখানে খেয়াল করার বিষয় আইফোসফামাইড যখন লো ডোজে দেওয়া হয় এটা লো গ্রেড অ্যারিথমিয়া করতেছে, কিন্তু যখন হাই ডোজে দেওয়া হবে ওই একই ড্রাগ এটা হার্ট ফেলিয়ার করতে পারে। The dose is important issue. Then cumulative dose. Cumulative dose, it is important issue. Anthracycline causes heart failure of 5%, 16% and 26% of doxorubicin doses. Doxorubicin is one of anthracycline of 400, 500 and 550 milligram per meter square respectively. যখন যত বেশি ডোজ বাড়তেছে কুমুলেটিভ ডোজ তত বেশি তার হার্ট ফেলিয়ার রেটটা বেড়ে যাচ্ছে। শিডিউল অফ অ্যাডমিনিস্ট্রেশন, যে আমরা কিভাবে কেমোথেরাপি দিব এটার উপর কার্ডিওটক্সিসিটি নির্ভর করে। যেমন ইন্টারলিউকিন 2, a T-cell growth factor, can cause body weight gain when given low dose as a continuous infusion at a rate of 9 into 10 to the power 6 international unit per meter square per day, and hypotension when given as a bolus at a dose of 6 lakh international unit per kg every 8 hours. যখন বোলাস দেওয়া হচ্ছে তখন এটা ডেভেলপ করতেছে হাইপোটেনশন, কিন্তু যখন এটা কন্টিনিউয়াস ইনফিউশন দেওয়া হয় অনলি বডি ওয়েট গেইন করতেছে, যেটা খুব সাধারণ একটা সাইড ইফেক্ট। route of administration, কোন রুটে আমরা দিচ্ছি? parenteral, though not oral, busulfan can result in tachyarrhythmia, hypertension or hypotension as well as left ventricular systolic dysfunction. যখন busulfan parenteral দেওয়া হবে ওরালের পরিবর্তে তখন এই সমস্যাগুলো করতে পারে। Sequence of administration. Changing the sequence in which drugs are administered can also influence the risk of severity of cardiotoxicity. For example, the combination of interleukin-2 and interferon given simultaneously produces pronounced hypertension, but interferon treatment alone for 2 weeks, followed by interleukin-2 treatment, has less effect on blood pressure. কনকমিটেন্ট ইউজ যদি করা হয় তাহলে এটা প্রফাউন্ড ইফেক্ট করতেছে, কিন্তু যখন আমরা এটাকে শিডিউলিং করে শিডিউলটা চেঞ্জ করলাম, সিকোয়েন্সটা চেঞ্জ করলাম, তখন এটা লেস ইফেক্ট করতেছে ব্লাড প্রেশারের উপর। তো এই ফ্যাক্টরস এন্ড দেন প্যাথোফিজিওলজি অফ কার্ডিওটক্সিসিটি, কিভাবে কার্ডিওটক্সিসিটি করতেছে। The most prominent one is LV dysfunction, systolic dysfunction, as a direct result of myocardial damage. মায়োকার্ডিয়ামকে ডাইরেক্ট ড্যামেজ করে এই ড্রাগগুলা, এটা একটা প্যাথোফিজিওলজি। Left ventricular dysfunction related to cancer therapy is currently defined by a decrease in cardiac function and is categorized into irreversible injury type 1 or reversible dysfunction type 2. দুই ধরনের ইনজুরি হতে পারে, টাইপ 1 এবং টাইপ 2, রিভার্সিবিলিটির উপর নির্ভর করে, এবং দুটাই লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন। সামনে আলোচনা আসতে কতটুকু হলে আমরা এলভি ডিসফাংশন বলবো, এটা সামনে আলোচনা আসবে। Anthracycline induced cardiotoxicity has been classified as early or late onset using a cutoff of 1 year after anthracycline treatment. 1 বছরের আগে হলে আর্লি বলতেছে, 1 বছরের পরে যদি হয় এটা লেট অনসেট কার্ডিওটক্সিসিটি বলতেছে অ্যান্থ্রাসাইক্লিনের জন্য। Early toxicity may be manifested as a myopericarditis with non-specific ST segment and T-wave abnormalities. Late anthracycline cardiotoxicity is cumulative dose related, manifested as heart failure. তো আর্লি যেটা হবে ST segment চেঞ্জ হবে, T abnormalities, এবং যদি লেটে এটা হার্ট ফেলিউর ডেভেলপ করবে। Recent studies showed that anthracycline targets topoisomerase 2B in the cardiomyocyte. Anthracycline cardiomyocyte মধ্যে যে topoisomerase 2B থাকে এটাকে টার্গেট করে। Induce breaks in double-stranded DNA and changes in the transcription of antioxidative and mitochondrial electron transport chain gene.
মাইটোকন্ড্রিয়া যে স্ট্যাটাস চেঞ্জ জিন থাকে এবং ডিএনএ ডাবল ডিএনএ যে থাকে এখানে ব্রেকআপ করার দ্বারা এটা কার্ডিওটক্সিসিটি ডেভেলপ করে, লিডিং টু ইনক্রিজ ইন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এন্ড মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন। এই ক্ষেত্রে একটা ড্রাগ ডেক্সরেজোক্সেন, the only FDA approved drug for prevention of anthracene cardiotoxicity, is a potent topoisomerase 2B inhibitor. topoisomerase 2B কে ইনহিবিট করতেছে এবং এর দ্বারা সে কার্ডিয়াক সেলকে প্রোটেকশন দিচ্ছে। পরের ছবিতে এটা ব্যাখ্যা করা হয়েছে, এই যে নরমাল সেল এবং টিউমার সেল। আমরা দেখি topoisomerase 2B, এটা টিউমার সেলেও থাকে, এক্সপ্রেস থাকে এবং নরমাল সেলেও এক্সপ্রেশনে থাকে, কিন্তু topoisomerase 2 আলফা শুধুমাত্র টিউমার সেলে থাকে। এবং এই অ্যান্থ্রাসাইক্লিন ডক্সোরিবোসিন কাজ করতেছে topoisomerase 2 আলফার উপরে এবং 2 বিটার উপরেও কাজ করে। তো নরমাল সেলে যে 2 বিটা থাকে 2 বিটা, কিন্তু 2 বিটা টিউমার সেলেও থাকে, এই দুটাকে ব্লক করে ডক্সোরিবোসিন ডেক্সরেজোক্সেন ব্লক করতেছে। তো এর দ্বারা নরমাল সেলের উপরে ডক্সোরিবোসিনের অ্যাকশনটাকে কমায় দিচ্ছে ডেক্সোজেন, কিন্তু টিউমার সেলের উপরে অ্যাকশনটা তার ঠিক থাকতেছে। তো এটা একটা কার্ডিও প্রোটেকশন কার্ডিওটক্সিসিটি কমানোর জন্য। The mortality rate in patients with advanced stage of heart failure secondary to anthracene cardiotoxicity is as high as 30% to 60%. The prognosis can be greatly altered if cardiac dysfunction is recognized early, the offending agent is promptly discontinued, and optimal treatment is instituted with a regimen including beta blocker and angiotensin converting enzyme inhibitors or angiotensin receptor blockers. তো এখানে অ্যান্থ্রাসাইক্লিন একটা ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, যেটা হার্ট ফেলিউর করে। যদি আমরা এটা প্রম্পটলি ডায়াগনোসিস করতে পারি এবং এটা উত্তর করতে পারি এবং যথাসময়ে আর্লি আমরা ম্যানেজমেন্ট শুরু করতে পারি, তাই 30% 60% যে এখানে হার্ট ফেলিউর রেট, এটা থেকে আমরা প্রোটেকশন দিতে পারবো। ক্লাসেস অফ কেমোথেরাপিক এজেন্টস এন্ড কমনলি অ্যাসোসিয়েটেড কার্ডিওভাস্কুলার এফেক্টস, এখানে একটু ডিটেইলস আলোচনা করা হয়েছে। যেমন হার্ট ফেলিউর সম্পর্কে, হার্ট ফেলিউর এন্ড লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, এটা আমরা কখন হার্ট ফেলিউর বলবো? দ্য কমন টার্মিনোলজি ক্রাইটেরিয়া ফর অ্যাডভার্স ইভেন্ট CTCAE by the National Cancer Institute defines LV dysfunction as a reduction in LV ejection fraction more than 5% to less than 55% with symptoms of heart failure, or an asymptomatic reduction in left ventricular ejection fraction more than 10% to less than 55%. মানে 55% এর নিচে নামতে হবে ইজেকশন ফ্র্যাকশন। যদি সিমটোমেটিক হয়, যদি 5% আমাদের বেসলাইন যে ইজেকশন ফ্র্যাকশন ছিল তার চেয়ে যে 5% এর নিচে কমে আসে, তখন আমরা সিমটোমেটিক হলে আমরা আগে হার্ট ফেলিউর ধরবো। আর যখন এটা 10% এর চেয়ে বেশি ইজেকশন কমে যাবে, অ্যাসিমটোমেটিক হলেও এটাকে হার্ট ফেলিউর লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হিসেবে ধরতে হবে। কি কি করার জন্য হয়? প্রি-এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টরস ফর আন্ডারলাইং ডিজিজ, যেমন যদি তাদের করোনারি আর্টারি ডিজিজ থাকে, ইসকেমিয়া, হাইপারটেনশন, অ্যালকোহল রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডায়াবেটিস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কার্ডিয়াক অ্যাকেক্সিয়া, থাইরোটক্সিকোসিস অর হাইপোথাইরয়েডিজম যাদের থাকবে তাদের হার্ট ফেলিউর সম্ভাবনা বেশি থাকবে। রিলেটেড টু ক্যান্সার ডায়াগনোসিস, যেমন যাদের অ্যামাইলোইডোসিস, মায়োকার্ডাইটিস, কার্ডিওটক্সিক কেমোথেরাপি, রেডিয়েশন, সেপসিস, ক্যাপিলারি লিক ফেনোমেনন এন্ড কার্সিনোয়েড সিনড্রোম, এই গ্রুপ হার্ট ফেলিউর ডেভেলপ করার চান্স বেশি থাকবে। আদার্সের মধ্যে আছে আর্টেরিয়াল ভেনাস ফিস্টুলা, এন্ডোকার্ডাইটিস, pericardial disease including constrictive pericarditis, pulmonary emboli, pulmonary hypertension, and hemochromatosis and iron overload. যেহেতু এই রোগীদের ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন থাকে ক্যান্সার রোগীদের, এটাও কজ হিসাবে দেখা যায় হার্ট ফেলিউর। তো হার্ট ফেলিউর রোগী যদি আমরা পাই, কি কি টেস্ট আমরা করব এগুলো মোটামুটি জানা আছে আমাদের।
ECG, lipid panel, blood glucose, hemoglobin percentage, troponin I. এখানে একটা বিষয় হচ্ছে যে বিএনপি মেবি ফলসলি এলিভেটেড। এইসব রোগীদের ক্ষেত্রে বিএনপি করে লাভ হবে না, কারণ ক্যান্সার রোগীদের এমনিতেই বিএনপি বেশি থাকে। তো লাস্ট কথা হচ্ছে যে a careful physical examination is still the most reliable means of characterizing volume status. তো ভলিউম স্ট্যাটাসের জন্য আমাদেরকে অবশ্যই ফিজিক্যাল এক্সামিনেশন দিকে খেয়াল রাখতে হবে। Left ventricular ejection fraction, most commonly determined by echocardiography, is currently the mainstay of detecting heart failure or asymptomatic LV dysfunction during chemotherapy. So echocardiography is the main tool to diagnose left ventricular dysfunction. এখানে একটা মডালিটি, ইকোকার্ডিওগ্রাম তো আমরা জানি, কিন্তু একটা স্পেশাল মডালিটি 2D স্পেকল ট্র্যাকিং ইকোকার্ডিওগ্রাম বেসড স্ট্রেইন। এখানে একটা ছবি আছে, এখানে প্রি কেমোথেরাপির আগে আমাদের করা হয়েছে এই 2D স্পেকল ট্র্যাকিং, এবং কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেপ্টাল and anteroseptal segments exhibits abnormal regional strain after treatment. এই যে সেপ্টাল যে এটা সেকশনটা দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় কালার, পরের কালার। Two-dimensional speckle tracking echocardiography evaluate all three domains of myocardial mechanics: longitudinal, circumferential, and radial. আমরা জানি anatomical যে কার্ডিয়াক মাসলের যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেখান থেকে আমরা জানি এগুলা কিভাবে আছে। It has been used in multiple independent studies reporting changes in cardiac mechanical function before a decrease in LV ejection fraction, and even before changes in diastolic function after chemotherapy. মানে LV ejection fraction কমার আগে আমরা এই 2D স্পেকল ট্র্যাকিং দ্বারা আমরা বুঝতে পারবো যে এই রোগী কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে, যদিও ইকোতে তখন LV ejection fraction নরমাল থাকবে। এখানে দেখা যাচ্ছে greater than 10% change in global longitudinal strain after completion of anthracycline based chemotherapy relative to baseline is predictive of a future decrease in LV ejection fraction. LV ejection fraction future কমে যাবে, এটা আমরা আগে ধারণা করতে পারবো এই 2D strain দ্বারা। Abnormal strain values before cancer therapy may signal higher baseline risk for chemotherapy induced cardiotoxicity. So, the American Society of Echocardiography recommends strain rate imaging as an inherent part of comprehensive echocardiogram for patients undergoing cancer chemotherapy. তো এটা একটা পার্ট হয়ে গিয়েছে যে কেমোথেরাপি শুরুর আগে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। It also recommends 3D echocardiography as the preferred technique for monitoring of LV function and detecting chemotherapy-related cardiac dysfunction (CTRCD). Chemotherapy-induced cardiac dysfunction in patients with cancer, as LV ejection fraction determined by 2D echocardiography with or without contrast has inherent inter and intra-observer variability that may vary up to 10%. The 2D আমাদের যে ট্র্যাডিশনাল যে আমাদের মেথডে আমরা LV ejection fraction করি, এখানে ভ্যারিয়েবিলিটি হতে পারে 10% পর্যন্ত। এই জন্য তারা রেকমেন্ড করেছে 3D echocardiography জন্য। Exercise or pharmacologic stress testing can help investigate for coronary artery disease. Cardiac acceleration demonstrates angiographically the extent of coronary artery disease, LV systolic dysfunction, and valvular abnormalities. A myocardial biopsy may be appropriate when there is necessary to confirm a diagnosis of amyloidosis or myocarditis, and cardiac magnetic resonating imaging (CMR) may be extremely useful in the diagnosis of constrictive pericarditis, myopericarditis, and amyloidosis. যে আমাদের এই মডালিটিগুলো মাথায় রাখতে হবে: মায়োকার্ডিয়াল বায়োপসি and cardiac MRI, যেটা কার্ডিয়াক ইমেজিং।
The principles of treatment for heart failure. Chemotherapy induced heart failure hole আমরা কি কি ভাবে চিকিৎসা করব? The principles of therapy for heart failure and LV dysfunction in cancer patients are similar to those in patients without cancer. Principle the same and often overlooked. এখানে একটা বিষয় হচ্ছে যে often overlooked management component is the education of both the patient and family members regarding early recognition of the symptoms of fluid overload and decompensation. পেশেন্টকে এবং তার ফ্যামিলি মেম্বারকে ফ্লুইড ওভারলোডের যে ফিচারগুলো অর্থোপনিয়া এইগুলো যে ফিচারগুলো বলতে হবে এবং তাদেরকে আগেই কোয়েশ্চেন করে ট্রিটমেন্টের জন্য আসতে বলতে হবে। এই জিনিসটা অনেক সময় ওভারলুক করা হয়, এটা মেনশন করা হয়েছে টেক্সটে। There is no reason to suspect that standard medical therapy would not be effective in most cancer patients as well. আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে এবং ট্রিটমেন্টে সাকসেসফুল রেটও আছে যদিও তাদের ক্যান্সার হয়েছে। AC inhibitors and beta-adrenergic blocking agents remain the cornerstone of therapy. Early initiation of these agents is key as the recovery of LV function is dependent on early initiation of heart failure treatment. As early as possible আমাদেরকে heart failure treatment কে initiate করতে হবে। The combination of nitrates and hydrogen is of special benefit in African American patients as well as in patients with renal insufficiency not able to receive AC inhibitors or angiotensin receptor blockers. এসব ক্ষেত্রে আমাদেরকে হাইড্রোজেন এবং নাইট্রেটের দিকে খেয়াল করতে হবে। The most severe forms of heart failure are usually observed in patients receiving both chemotherapy and radiation therapy because of the profound injury and in those of young age. যাদেরকে একই সাথে কেমো এবং রেডিও একসাথে দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে হার্ট ফেলিউরের চান্স সবচেয়ে বেশি থাকে এবং প্রফাউন্ড ইনজুরি থাকে এবং এরা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ইয়ং এজ যাদের থাকে তাদের এই সম্ভাবনা বেশি থাকে। যাদের ইয়ং এজ যাদেরকে একই সাথে কেমোথেরাপি হিসেবে দেওয়া হচ্ছে এই এজের রোগীদের হার্ট ফেলিউরের সম্ভাবনা বেশি থাকে। The risk factor for heart failure should also be aggressively treated and in cancer patients. Heart failure risk factor গুলোকে ট্রিটমেন্ট করতে হবে। Cardiac devices are an integral part of modern heart failure management. যাদের ডিভাইস প্রয়োজন তাদেরকে ডিভাইস দিতে হবে। প্লেসমেন্ট, এখানে ডিভাইসের একটা যে ইন্ডিকেশন বলা হয়েছে, প্লেসমেন্ট of an implantable cardioverter defibrillator is reasonable in patients with left ventricular ejection fraction less than 30% to 35% of any origin with NOAA functional class 2 or 3 symptoms who are taking chronic optimal medical therapy and who have reasonable expectation of survival with good functional status of more than 1 year as per the ACC/AHA heart failure guideline. The cancer patientদের ক্ষেত্রেও যাদের 1 year সার্ভাইভালের সম্ভাবনা আছে তাদেরকে আমরা ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর ICD আমরা প্লেস করব, রিজনেবল করা উচিত। Ethical concerns are also important when deciding on the appropriate therapy for a cancer patient with heart failure. Ethical issue এখানে অবশ্যই কাজ করবে। It is important to openly address end-of-life issues with patients so that the treatment approach incorporates the wishes of the patient as well as the reality of the clinical condition. রোগীকে কাউন্সিলিং করা যেটা অবশ্যই করতে হবে। The diagnosis of cancer should not imply that the patient's heart failure cannot or should not be aggressively treated. এটা ইম্পর্টেন্ট ইস্যু যে ক্যান্সার হয়ে গেছে আর কোনো অ্যান্সার নেই, কোনো চিকিৎসা নেই, এরকম মনে না করা। অবশ্যই তাদের ম্যানেজমেন্ট দিতে হবে এবং অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট তাদেরকে দিতে হবে। ট্রিটমেন্ট ডিসিশন শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। ইন্ডিভিজুয়ালাইজড এটা এই জন্যই পেশেন্ট এবং ফিজিশিয়ান উভয় পক্ষের মাধ্যমে ট্রিটমেন্ট অপশনগুলোকে ডিসকাস করে ট্রিটমেন্টের দিকে যাওয়া। Evaluation of patient before initiation of chemotherapy. Chemotherapy শুরু করার আগে আমরা একটা রোগীকে কিভাবে ইভ্যালুয়েশন করব? Careful clinical evaluation and assessment of cardiovascular risk factors and comorbidities. Patient with pre-existing cardiovascular disease, especially cardiomyopathy, cardiac arrhythmia, or coronary artery disease, or significant modifiable cardiovascular risk factors, especially hypertension, should be adequately managed before and during therapy, preferably by a cardio-oncology consultation. যা আমাদের
কেমোথেরাপি শুরু করার আগে এই জিনিসগুলো দেখে নিতে হবে এবং এগুলো ম্যানেজমেন্ট করে এরপর আমাদের কেমোথেরাপি শুরু করতে হবে। তো আমরা কি করব, ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি এন্ড 12-lead ECG should be obtained প্রত্যেকটা রোগীর in patients at high risk of cardiotoxicity, especially কারা high risk, pre-existing cardiomyopathy, heart failure, coronary artery disease or hypertension, prior radiation or anthracycline therapy, age যদি 60 to 65 হয়। cardioprotective agents should be considered, এদের ক্ষেত্রে cardioprotective agents কনসিডার করতে হবে। Cardiac কি কি আছে, ACE inhibitors are first line therapy including for those with blood pressure more than 150/85 mm of mercury, but recent data also support ARB, carbidiol or nebivolol. তো ট্রিটমেন্ট শুরু করার আগে আমাদেরকে প্রোটেকশনের ব্যাপারটা চিন্তা করতে হবে এবং প্রোটেকশন দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। Dexarezoxane is recommended as cardioprotectant by the American Society of Clinical Oncology only for patients with metastatic breast cancer who have already received more than 300 mg/m² of doxorubicin, one kind of anthracycline. যাদেরকে doxorubicin দেওয়া হয়েছে আগে তাদের ক্ষেত্রে এই ডেক্সারেজোক্সেন এই ওষুধটা এই ড্রাগটা আমাদেরকে দিতে হবে, সেটা রিকমেন্ড করা আছে। If low or borderline left ventricular ejection fraction may consider a non-anthracycline containing regimen. যাদের borderline ejection fraction অথবা লো থাকে তাদের ক্ষেত্রে anthracycline দেওয়া যাবে না, নন anthracycline বেসড ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে। Evaluation of patients during chemotherapy. কেমোথেরাপি শুরু হয়ে গেল, এরপর আমরা কিভাবে ইভ্যালুয়েট করব? If metastatic disease, left ventricular ejection fraction should be monitored at baseline and then infrequently in the absence of symptom. Symptom যদি না থাকে infrequently আমাদেরকে করতে হবে ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে এই ejection fraction. Serial monitoring of cardiac function at baseline 3, 6 and 9 months during treatment. এটা ইম্পর্টেন্ট আমাদের, যে আমরা কিভাবে একটা রোগীকে কদিন পর পর কি করতে বলবো, এটা একটা গাইডলাইন এখানে দেওয়া হয়েছে যে 3, 6 and 9 months during treatment and then ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, তারপর 12 and 18 months after the initiation of treatment. ট্রিটমেন্ট শুরু হওয়ার দিন থেকে 12 এবং 18 মাস আমাদেরকে মনিটরিং করতে হবে। Left ventricular ejection fraction more than 15% from baseline with normal function more than 50% of ejection fraction is not an indication to discontinue chemotherapy. যদি কারো ejection fraction 15% কমে যায় কিন্তু 50% এর বেশি থাকে তাদেরকে কেমোথেরাপি বন্ধ করতে বলা হবে না, চলবে কেমোথেরাপি। In case of LV ejection fraction decline less than 40%, 40% নিচে নেমে গিয়েছে, stop chemotherapy, discuss alternatives and treat left ventricular dysfunction. ট্রিটমেন্ট দিয়ে এরপর আবার করতে হবে। LV ejection fraction decline less than 50% during chemotherapy necessitates reassessment after 3 weeks. If confirmed, hold chemotherapy, consider therapy for LV dysfunction. 50% এর নিচে যদি নেমে যায় তাহলে আমাদেরকে 3 সপ্তাহের মধ্যে রিঅ্যাসেস করতে হবে, এরপরে যদি কনফার্ম হয় তখন আমরা কেমোথেরাপি হোল্ড করব। উপরে থাকলে 50% উপরে থাকলে চলবে কেমোথেরাপি, আর 40% এর নিচে নেমে গেলে কোনো কথা নাই, বন্ধ করে দিতে হবে। Aggressive medical treatment of those patients, even asymptomatic, who show LV dysfunction on echocardiography after anthracycline therapy is mandatory, especially if the neoplasia could have a long-term survival. It consists of angiotensin converting enzyme inhibitor and beta blockers, and the earlier heart failure therapy is begun within 2 months from the end of anthracycline therapy, the better the therapeutic response. Anthracycline based যদি chemotherapy হয় তাদের অ্যাসিম্পটোমেটিক হওয়া অবস্থাতেও যদি লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন কমে যায় তাহলে আমাদেরকে অবশ্যই ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট শুরু করতে হবে। Patients who develop cardiac dysfunction during or following treatment with type 2 agents like trastuzumab in the absence of anthracycline can be observed if they remain asymptomatic and left ventricular dysfunction remains more than 40%.
তো যদি টাইপ 2 এজেন্ট দিয়ে আমরা করি ট্রিটমেন্ট, তাহলে আমরা অ্যান্থ্রাসাইক্লিন যদি না থাকে, অ্যাবসেন্ট অ্যান্থ্রাসাইক্লিন, তাহলে আমরা 40% পর্যন্ত আমরা অবজার্ভ করতে পারি এবং ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারি। Next issue is myocardial ischemia. Chest pain is a common symptom in cancer patients who are undergoing various forms of anti-cancer therapy. Common issue. Chest pain often necessitates the interruption of chemotherapy while serial cardiac enzymes assessment and ECG are performed. So chest pain নিয়ে আসলে আমাদেরকে serial cardiac enzyme করতে হবে, ECG করতে হবে, serial. If non-ST segment elevation MI or Q-wave MI is confirmed, patient should be managed according to the current ACC/AHA guideline. একই লাইনে আমাদেরকে ম্যানেজ করতে হবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু, থ্রম্বোসাইটোপেনিয়া and brain metastasis আমরা জানি pose a particular problem for cancer patients with an ACS because anticoagulant antiplatelet therapies may be contraindicated under these circumstances. The important issue, যদি কারো brain metastasis থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিকোগুল্যান্ট অ্যান্টিপ্লেটলেট থেরাপির ক্ষেত্রে আমাদেরকে কষাস হতে হবে, চিন্তা করতে হবে। অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের পেশেন্ট হয় ওয়ার্ডে, আমরা জানি না ইসকেমিক না এটা হেমোরেজিক, অ্যান্টিপ্লেটলেট দেওয়ার কোনো সুযোগ নেই, কনফার্ম করতে হবে, এরপরে চিকিৎসা দিতে হবে। একইভাবে এদিকে খেয়াল রাখতে হবে। Similarly, continuing dual antiplatelet therapy after percutaneous coronary intervention (PCI) in cancer patients with impending cancer surgery, active bleeding or thrombocytopenia, or in those undergoing bone marrow transplant poses a clinical challenge where risk for coronary thrombosis have to be balanced against those for bleeding. এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় যে অ্যান্টিবায়োটিক এন্ড ডুয়াল অ্যান্টিবায়োটিক থেরাপি পিছিয়ে হয়ে গেছে, এখন তো দিতেই হবে, কিন্তু যদি এরকম থাকে ক্যান্সার সার্জারি মাস্ট ইমপেন্ডিং সার্জারি, অ্যাক্টিভ ব্লিডিং আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা ব্যালেন্স করতে হবে, রিস্ক বেনিফিট ব্যালেন্স করে আমাদেরকে এখানে আগাইতে হবে। It is well established that radiation therapy to the mediastinum promotes an increased risk for infarction, and it appears more prevalent in patients with left-sided chest radiation. দেখা গেছে যাদের লেফট সাইডে রেডিয়েশন দেওয়া হয়েছে তাদের যে ইনফেকশনের চান্সটা বেড়ে গিয়েছে। Cisplatin infusion can cause chest pain, palpitation, and occasionally elevated cardiac enzyme levels indicative of an myocardial cisplatin infusion সাথে এটা খুব বেশি সম্পর্ক আছে। Cisplatin can also cause cardiovascular complications such as hypertension, LV hypertrophy, myocardial ischemia, and MI as long as 10 to 20 years after the remission of metastatic testicular cancer. এমন দেখা গেছে সিসপ্লাটিন থেরাপি দেওয়া হয়েছে মেটাস্টেটিক টেস্টিকুলার ক্যান্সারের জন্য, 10 থেকে 20 বছর পরেও তারা এমআই নিয়ে প্রেজেন্ট করছে বা কার্ডিয়াক কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতেছে সিসপ্লাটিন। আরেকটা ড্রাগ হচ্ছে 5-fluorouracil can also cause an ischemic syndrome that may range from subclinical ischemia to acute myocardial infarction. 5-fluorouracil. In some patients, pre-treatment with nitrates and calcium channel blocking agents has allowed therapy deemed crucial to be continued. তাদের ক্ষেত্রে থেরাপি, যেহেতু ক্যান্সার পেশেন্ট, থেরাপি ম্যান্ডেটরি দিতেই হবে, কোনো উপায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে প্রি ট্রিটমেন্ট করে দিতে হবে নাইট্রেট দিয়ে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে, তারপর আমাদের ট্রিটমেন্ট আগাইতেই হবে, যদি আগানোই লাগে তখন আগাতে। Capecitabine, which is currently used in treatment of breast and gastrointestinal cancers, is believed to be less toxic than 5-fluorouracil. সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করতে পারি ক্যাপসিটাবিন দিয়ে। Although its use has been associated with cardiotoxic effects including ischemic phenomena, arrhythmia, ECG changes, and rarely cardiomyopathy. যদিও এটারও সাইড এফেক্ট আছে, কিন্তু এটা কম, 5-fluorouracil এর চেয়ে এটা সাইড এফেক্ট কম। Angina and myocardial infarction are serious but relatively rare consequence of interferon alpha therapy. Interferon alpha therapy তেও angina এবং MI হতে পারে, কিন্তু এটা রেয়ার, যদি হয় তো খুব ভেরি সিরিয়াস হয়। Interferon alpha. Fatal MI and thrombosis have also been noted after the use of all-trans-retinoic acid. It's important. Bevacizumab, a recombinant humanized monoclonal
antibody that binds to and inhibits the activity of human vascular endothelial growth factor was recently shown to be associated with an increased risk of angina and MI, in addition to serious arterial thromboembolic events, including cerebrovascular accident and transient ischemic attack. Bevacizumab, নতুন ড্রাগ, কিন্তু এটাও দেখা গেছে যে এমআই করতেছে এবং cerebrovascular accident এটার সাথে এটা সম্পর্ক আছে। Next, blood pressure fluctuation, chemotherapy induced. The classic malignancy causing hypertension, often paroxysmal or episodic in nature, is pheochromocytoma, a rare catecholamine secreting tumor, most commonly benign, although malignant in 10% of cases. If pheochromocytoma যদি হয় সেক্ষেত্রে blood pressure fluctuation হয়, আমরা জানি। Other tumors may also cause hypertension, including hyperthyroidism associated with thyroid tumor. Thyroid tumor যদি থাকে সেক্ষেত্রে hypertension develop করতে পারে। Sorafenib increases blood pressure in 70% to 43% of patients, whereas sunitinib is associated with slightly less hypertension, seen in 5% to 24% of patients. So sorafenib যে আমরা sunitinib যাদের hypertension আছে sunitinib আমরা ইউজ করতে পারি। ACE inhibitors may be selected as first line therapy because of their ability to prevent proteinuria and plasminogen inhibitor 1 expression. ACE inhibitor drug of choice এই ক্ষেত্রে ক্যান্সার ইনডিউসড হাইপারটেনশন। Phosphodiesterase inhibitors and nitrates have also been suggested for the treatment of hypertension in these patients because of their ability to increase nitric oxide levels. The beta blocker nebivolol, which has the unique mechanism of action of blocking beta-adrenergic 1 receptor as well as causing vasodilation through the nitric oxide pathway, may also be beneficial in the treatment of hypertension causing anti-angiogenic cancer treatments. এক্ষেত্রে আমরা বিটা ব্লকার নেবিভোলল এবং ফসফোরাইস ইনহিবিটর নাইট্রেটের রোল আছে ক্যান্সার ইনডিউসড হাইপারটেনশনের ক্ষেত্রে। Hypertension is another issue. Its most common side effect of etoposide. Rituximab, a chimeric murine human monoclonal antibody directed against the CD20 antigen, may cause infusion-related side effects that may occur within the first few hours of that infusion. Infusion শুরু করার পরে ফার্স্ট few hours এর মধ্যে এটা হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সাপোর্টিভ মেজার্স কি নিতে হবে? ইজিলি ইফেক্টিভ আইভি ফ্লুইড, ভেসোপ্রেসর, ব্রঙ্কোডাইলেটর, টাইফেনহাইড্রামিন এন্ড এসিটামিনোফেন। আমাদের হাইপারটেনশনের ক্ষেত্রে এই ম্যানেজমেন্টগুলো আমাদেরকে করতে হবে। Blood pressure variation that are unrelated to chemotherapy are much more common in cancer patients. যে ক্যান্সার কেমোথেরাপি রিলেটেড না এগুলাই বেশি ক্ষেত্রে আমাদের ক্যান্সার ক্ষেত্রে ওইগুলাই বেশি হয় সাধারণত। The combination of malnutrition and dehydration is one of the most common cause of hypertension. Malnutrition আছে কিনা, dehydration হচ্ছে কিনা। Other complication of malignancy, most notably sepsis, may be accompanied by profound and refractory hypertension. Sepsis যদি থাকে ক্যান্সার পেশেন্ট প্রায়ই হয়, সেক্ষেত্রেও refractory hypertension ডেভেলপ করতে পারে। কি কি অ্যারিথমিয়া হয়? সুপারভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া is common. Atrial premature complexes are well recognized manifestation of early anthracycline cardiotoxicity and may be a harbinger of more serious late LV dysfunction. যে যখন atrial premature contraction হয় এটা more serious পরবর্তী LV dysfunction হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Atrial fibrillation is associated with 5-fluorouracil, gemcitabine, docetaxel and alemtuzumab. এই ড্রাগগুলা atrial fibrillation করতে পারে। Intracardiac masses, including benign tumors and malignant processes such as primary cardiac lymphoma and cardiac metastasis from lung, breast, or melanoma, often present with supraventricular tachyarrhythmia. এই ক্যান্সারগুলোর ক্ষেত্রে আমাদের supraventricular arrhythmia নিয়ে আসতে পারে। Atrial fibrillation is often associated with acute pulmonary embolism and pericarditis, conditions that may be encountered in cancer patients. এই এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম অথবা পেরিকার্ডিটিসের জন্য atrial fibrillation ডেভেলপ করতে পারে। তো ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কেন হতে পারে? হাইপোক্যালেমিয়া, অ্যালকালোটিক স্টেটস, হাইপোম্যাগনেসিয়ামিয়া, থাইরোটক্সিকোসিস, pheochromocytoma, and the release of mediators such as serotonin and kinase
associated with the carcinoid syndrome are all associated with potentially life-threatening ventricular tachycardia. এই সব কন্ডিশনের জন্য ventricular tachycardia নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। Prolonged QT interval and tertiary point is arsenic dioxide is associated with QT prolongation in more than 50% of treated patients. 50% এর চেয়েও বেশি QT prolongation হয়। Several newer cancer treatments such as dasatinib, lapatinib, nilotinib, and voinostat have also been shown to prolong QT interval. It is important to monitor the QT interval with serial ECGs with particular attention to patients who are simultaneously receiving other drugs that have the potential to further prolong the QT interval. যারা অন্য ড্রাগ নিচ্ছে, যারা QT interval করতে পারে, সাথে সাথে এই ড্রাগগুলো নিচ্ছে, তাদের ক্ষেত্রে বেশি স্পেশাল অ্যাটেনশন দিতে হবে এবং as far as possible co-administrationকে প্রিভেন্ট করতে হবে। Body arrhythmias and atrioventricular heart block. Thalidomide করতে পারে, paclitaxel may cause sinus bradycardia, heart block, premature ventricular contraction, and ventricular tachycardia. Pheochromocytoma, thymoma, high-dose chemotherapy, and stem cell transplantation are all associated with block at the level of atrioventricular node. Individual chemotherapy agents associated with transient AV block include paclitaxel and octreotide. এরা body arrhythmia নিয়ে এবং AV block নিয়ে প্রেজেন্ট করতে পারে। ট্রিটমেন্ট কি করব আমরা? In many instances, correcting metabolic abnormalities or removing arrhythmogenic agents is the most successful approach. In some settings, the arrhythmia may be controlled by the use of standard medications or procedures, thereby permitting completion of highly effective anti-cancer treatment. ক্ষেত্র বিশেষে আমাদেরকে ড্রাগ উইথড্র করা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে মেডিকেশন দিয়ে প্রসিডিউর করে আমাদেরকে ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে। Then thromboembolism. General consideration. Venous thromboembolism occurs in 5% to 7% of patients with malignancy, an incidence that is much more greater than the general population, where there is 0.1% population. Thrombotic events such as deep venous thrombosis, pulmonary embolism, and arterial thrombosis have also been observed in approximately 11% of patients treated with interleukin-2. The in-hospital mortality rate may approach 20% to 30%, especially in those with pulmonary emboli, non-bacterial endocarditis, melantic endocarditis, and disseminated intravascular coagulation are additional examples of life-threatening thrombotic conditions associated with cancer. So, কাদের ক্ষেত্রে রিস্ক থাকে বেশি? ইম্মোবিলাইজেশন, জেনেটিক রিস্ক, সার্জারি, ট্রমা, হার্ট ফেলিউর, estrogen therapy, prior thrombosis, and indwelling catheter যাদের থাকে তাদের এম্বুলিজমের সম্ভাবনা বেশি থাকে। এবং কেমোথেরাপি or other agents যারা করে থ্রম্বোএম্বোলিজম, আগেই বলা হয়েছে tamoxifen, thalidomide, cisplatin, erlotinib, lenalidomide, sunitinib, voinostat, bevacizumab, and ponatinib. Clinical manifestation আমরা জানি, DVT is a lower extremity, is likely to cause pain, swelling, and erythema of that extremity. A DVT of an arm may be revealed by unilateral arm swelling that develops fairly suddenly or a bluish discoloration caused by poor venous return. Arterial thrombi usually result in pain, pallor, and pulselessness in an extremity. Unilateral extremity swelling is a hallmark of venous thromboembolism. Pulmonary emboli are most commonly manifested by a sudden onset of shortness of breath, chest discomfort, and tachypnea. হঠাৎ যদি শুরু হয় আমাদের মাথায় রাখতে হবে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে পালমোনারি এম্বোলিজম ব্যবহার করলো কিনা। The CT angiography is a reliable and sensitive tool for detecting pulmonary embolus. Peripheral extremity ultrasonography remains important in the evaluation of venous flow and thrombus. আমাদেরকে ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি এনজিওগ্রামের কথা মাথায় রাখতে হবে। তো ট্রিটমেন্টের মধ্যে আমরা জানি, এটা ডিটেলস বলতেছি না, যে লমল হেপারিন দেওয়া যায়, আনফ্লাক্স হেপারিন দেওয়া যায়। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হেপারিন স্যাপ শুধু এম্বোলিজমকে প্রিভেন্ট করতেছে বা কোগুলেশন অ্যান্টিকোগুলেশন এটাই না, সাথে সাথে হেপারিন স্যাপ অ্যান্টি প্রলিফারেটিভ
anti-angiogenic and anti-metastatic effects. So cancer patient ক্ষেত্রে হেপারিনের role অনেক বেশি, and that low molecular heparin may increase the response to chemotherapy, thereby prolonging the survival of cancer patient. এজন্য ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে লো মোলেকুলার হেপারিন বা হেপারিনের একটা ভালো রোল আছে, আদার দেন প্রিভেনশন অফ থ্রম্বোএমবোলিজম অর ট্রিটমেন্ট অফ থ্রম্বোএমবোলিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। Low-dose aspirin was safely used to prevent thrombotic complications in patients with polycythemia vera and has been advocated as an alternative option in patients with cancer presenting with paraneoplastic thrombocytosis. Aspirin আমরা দিতে হবে এই ক্ষেত্রে। Prevention of thromboembolism আমরা কি করব? Patients with cancer should be assessed for venous thromboembolism risk at the time of chemotherapy initiation and periodically thereafter. For prophylactic anticoagulation of high-risk patients is feasible, safe, and effective. ক্ষেত্র বিশেষে prophylactic anticoagulation করতে হবে। Radiation-induced cardiovascular disease. এইটুকু গেল cardiovascular disease with chemotherapy-induced cardiovascular disease. Next যে সেকশন সেটা হচ্ছে radiation-induced cardiovascular disease. The effects of radiation therapy on the heart. Patients treated for both Hodgkin and non-Hodgkin lymphoma and patients treated for left-sided breast cancer are the most likely to show these manifestations. কাদের ক্ষেত্রে বেশি হয়? Radiation effects on the pericardium. The pericardium is the most sensitive cardiac structure with regard to irradiation because it consists of tissues with rapid cell turnover. Mainly affected হয় pericardium কারণ এখানে rapid turnover এর সেলগুলো থাকে। এখানে একটা flow chart, pathophysiological manifestations of radiation-induced heart disease. Chest irradiation এ কি হয়? এর তিনটা মেইন কমপ্লিকেশন হয়, macrovascular and valve endothelial injury and dysfunction. So macrovascular injury accelerates age-related thromboatherosclerosis leading to coronary artery disease. The macrovascular injury জন্য যাতে কি হয়, ব্লাড ফ্লো রিডিউস হয়ে যাচ্ছে মায়োকার্ডিয়ামে, মায়োকার্ডিয়াম ইসকেমিয়া ডেভেলপ করতেছে। এই মায়োকার্ডিয়াম ডেভেলপ করার কারণে রেজিনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস হচ্ছে, progressive myocardial fibrosis, ultimately leading to LV dysfunction, both systolic and diastolic. এটা প্রথমে অ্যাসিম্পটোমেটিক থাকে, এক সময় এটা ওভার্ট হার্ট ফেলিয়ার হিসেবে ডেভেলপ করে। মাইক্রোভাস্কুলার ইনজুরি থেকেও কি হয়? প্রথমে হয় রিডিউসড মায়োকার্ডিয়াল ক্যাপিলারি ডেনসিটি। আমরা জানি যে মায়োকার্ডিয়াল ক্যাপিলারি থাকে, এটা ডেনসিটি কমে যায়, রিডিউসড কোলেটারাল ফ্লো, ভাস্কুলার রিজার্ভ কমে যায়, আলটিমেটলি ইসকেমিয়া থেকে আগের যে পাথওয়েতে এটা ডিসফাংশন করে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। আর একটা হচ্ছে ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়াবিলিটি অফ দা পেরিকার্ডিয়াম, থিকেনিং অ্যাডহেশন। পেরিকার্ডিয়াইটিস হচ্ছে এখানে পেরিকার্ডিয়াল ইফিউশন এন্ড পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন ডেভেলপ করে, এটা আলটিমেটলি ভেন্ট্রিকুলার ডায়াস্টল ডিসফাংশন করতেছে এবং হার্ট ফেলিয়ার দিকে যাচ্ছে। আরেকটা পাথওয়ে হচ্ছে ভালভ এন্ডোথেলিয়াল ইনজুরি এন্ড ডিসফাংশন, যেন কি হচ্ছে লিপলেট ফাইব্রোসিস, thickening, shortening, and calcification, leading to valve regurgitation and stenosis. তাতে LV ভলিউম প্রেসার ওভারলোড হচ্ছে এবং আলটিমেটলি এটা LV ডিসফাংশনের দিকে যাচ্ছে। এজ এ হোল এটা কেমোথেরাপি, রেডিয়েশন ইনজুরি, রেডিয়েশন ইনডিউসড কার্ডিয়াক টক্সিসিটি। So acute pericarditis used to be the most frequent complication, but advances reduced its incidence from 25% to বর্তমানে 2% নেমে আসছে অ্যাডভান্স চিকিৎসার জন্য। ক্রনিক pericarditis still develop with a clinical incidence of 3% at 12 years, 20 years, and 12% at 30 years. 20 বছর পরে অথবা 30 বছর পরে 3% থেকে 12% ক্রনিক pericarditis নিয়ে আসতে পারে, এবং যাদেরকে মোর দেন 35 GY রেডিয়েশন ডোজ দেওয়া হয় তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। Imaging should start with echocardiography followed by cardiac CT or MRI if necessary to rule out constriction. Pericardial constriction rule out করতে গেলে আমাদেরকে CT অথবা MRI এর হেল্প লাগবে। Pericarditis without tamponade may be treated
conservatively with the use of non-steroidal anti-inflammatory agents. Pericardiocentesis might be indicated if there is an associated large pericardial effusion and if the patient is significantly hemodynamically compromised. আমরা জানি যে যদি লার্জ হয় অথবা হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেন্টেসিস করতে হবে, পেরিকার্ডিওসেন্টেসিস করতে হবে। Next, radiation effects on myocardium, heart valve and cardiac vasculature. Radiation causes vascular injury, direct vascular injury করে। Radiation may induce thickening of arterial wall related to intimal thickening, thereby reducing the luminal area. It may accelerate atherosclerosis, enhance cholesterol deposition and luminal ulceration. Usually the coronary artery disease is latent until at least 10 years after exposure. 10 বছর পর্যন্ত latent থাকতে পারে। Screening echocardiography is advised at 5 years post exposure. আমাদের কতদিন পরে echocardiography করতে হবে? 5 বছর পর। In high risk patient, যাদের হাই রিস্ক আছে, আগে আলোচনা হয়েছে হাই রিস্ক কারা, অথবা যাদের হাই ডোজ রেডিয়েশন দেওয়া হয়েছে তাদেরকে আমাদেরকে 5 বছর পরে করতে হবে ইকো। অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে 10 বছর পরে ইকো করতে হবে। অ্যালগরিদম ফর পেশেন্ট ম্যানেজমেন্ট আফটার চেস্ট রেডিওথেরাপি। রেডিওথেরাপি একজন রোগী পাওয়ার পরে তার ম্যানেজমেন্টের অ্যালগরিদমটা কি হবে, এটা একটা অ্যালগরিদম দেওয়া হয়েছে। চেস্ট রেডিয়েশন এক্সপোজার, বেসলাইন প্রি রেডিয়েশন কম্প্রিহেনসিভ ইকোকার্ডিওগ্রাফি। আগে বলা হচ্ছে এটা যে প্রথমে আমাদেরকে রেডিয়েশন আগে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, তারপরে ইয়ারলি টার্গেটেড ক্লিনিক্যাল হিস্টোরি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন আমাদেরকে করতে হবে প্রতি বছর। স্ক্রিনিং ফর মডিফাইড রিস্ক ফ্যাক্টর যদি থাকে, কারেক্ট রিস্ক ফ্যাক্টর কারেক্ট করতে হবে। এই যে বক্সটা, সার্চ ফর সাইন্স এন্ড সিমটমস সাজেস্টিভ অফ পেরিকার্ডিয়াল effusion, constriction, vascular disease, LV dysfunction, heart failure, coronary artery disease, carotid artery disease, conduction system disease. এই ডিজিজগুলোর কোনো সাইন সিমটম আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যদি অ্যাসিম্পটোমেটিক হয়, স্ক্রিনিং ইকোকার্ডিওগ্রাফি 5 years after exposure in high risk and 10 years after exposure in others. অ্যাসিম্পটোমেটিক যদি হয়, আর ফাংশনাল নন ইনভেসিভ স্ট্রেস টেস্ট ফর কোরোনারি ডিজিজ ডিটেকশন, এটাও একই রকম। এখানে যদি ভালো থাকে তো আমরা রিঅ্যাসেস করব 5 বছর পর। আর যে গ্রুপ, যদি এই যে আমরা দেখলাম সাইন এন্ড সিমটমস আমরা দেখলাম আছে কিনা, যদি আছে, যদি থাকে তখন কি করব? নিউ মারমার থাকতে পারে, সাইন সিমটমস অফ হার্ট ফেলিউর থাকতে পারে, অ্যানজাইনা থাকতে পারে, নিউরোলজিক্যাল সাইন সিমটম ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমাদের করতে হবে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে সঙ্গে সঙ্গে, এবং ইকোকার্ডিওগ্রাফি করতে হবে সঙ্গে সঙ্গে। অথবা যাদের নিউরোলজিক্যাল সিমটম থাকবে, ক্যারোটিড আল্ট্রাসাউন্ড করে তাদের ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, অথবা আমাদের কার্ডিয়াক ইমেজিং করতে হবে যদি আমরা মনে করি যে পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন আছে। এই মোটামুটি আমাদের রেডিয়েশনের পরে আমরা কি করব, এটা একটা অ্যালগরিদম। তো এই গেল আমাদের কেমোথেরাপি ইনডিউসড কার্ডিওটক্সিসিটি এন্ড রেডিয়েশন ইনডিউসড কার্ডিওটক্সিসিটি। এন্ড নেক্সট যে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে টিউমার্স and malignancies of the cardiovascular system. Cardiovascular system এর নিজস্ব টিউমার এবং ম্যালিগন্যান্সি কি আছে। টিউমার্স এন্ড সিস্ট অফ হার্ট এন্ড পেরিকার্ডিয়াম। হার্ট এবং পেরিকার্ডিয়ামে কি কি টিউমার অথবা সিস্ট হয়? একটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন হয় মেইনলি 76%, 3/4 বিনাইন and 1/4 ম্যালিগন্যান্ট। বিনাইনের মধ্যে আছে মোস্ট কমন মিক্সোমা 24%, লাইপোমা 8%, ট্যাব্রোমায়োমা, ফাইব্রোমা, পেরিকার্ডিয়াল সিস্ট। আমরা খেয়াল করি পেরিকার্ডিয়াল সিস্টটা 15%, বেশ বড় একটা পার্সেন্টেজ। ওই দিন আমাদের ইয়েতে ইকোতে আমার ইকো ছিল একটা পেরিকার্ডিয়াল সিস্ট, এটা তখন বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে এটা পেরিকার্ডিয়াল সিস্ট ছিল। যে পরে আমরা আরো দিন আসতেছি, এটা আরো বোঝা যাবে। আরো কি হতে পারে? হেমানজিওমা, টেরাটোমা, মেসোথেলিওমা অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, গ্র্যানুলার সেল টিউমার, নিউরোফাইব্রোমা, লিম্ফেনজিওমা, ব্রঙ্কোজেনিক সিস্ট। এতগুলা টিউমার হতে পারে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ম্যালিগন্যান্ট মোস্ট কমন হচ্ছে অ্যাঞ্জিওসার্কোমা, ফলোড বাই রhabdomyosarcoma, মেসোথেলিওমা, ফাইব্রোসার্কোমা, ম্যালিগন্যান্ট লিম্ফোমা, এক্সট্রা স্কেলেটাল অস্টিওসার্কোমা,
neurogenic sarcoma, malignant teratoma, thymoma, leiomyosarcoma, liposarcoma, synovial sarcoma. All সবগুলো মিলে 7.7%. Others আর কি। তো নিউপ্লাস্টিক হার্ট ডিজিজ, হার্টের ক্যান্সার বা হার্টের যে নিউপ্লাজম টিউমার, এটার জেনারেল ম্যানিফেস্টেশন আছে কিছু। পেরিকার্ডিয়াল ইনভলভমেন্টের জন্য হয় পেরিকার্ডিটিস এন্ড পেইন, পেরিকার্ডিয়াল ইফিউশন, রেডিওগ্রাফিক এনলার্জমেন্ট, এরিথমিয়া, peridominantly atrial arrhythmia, tamponade and constriction. আর মায়োকার্ডিয়াল ইনভলভমেন্টের জন্য হবে arrhythmia, ventricular and atrial, ECG changes, radiographic enlargement, conduction disturbance and heart block, congestive heart failure, coronary involvement, angina, infarction, intracavitary tumor. এর জন্য কি কি ম্যানিফেস্টেশন হবে সেগুলো হচ্ছে cavity obliteration, valve obstruction and valve damage, embolic phenomena, systemic, neurologic and coronary, and constitutional manifestation. এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। benign and malignant primary pericardial tumor. In the general population, approximately 7% of all patients who experience acute pericarditis either have a history of malignancy or are later found to have malignancy. তাদের পেরিকার্ডিয়াল আসে 7% এদের malignancy থাকার সম্ভাবনা থাকবে। Among primary pericardial tumor, approximately 25% are malignant. আগে বলা হয়েছে। Pericardial cyst, most common pericardial tumor. The most common pericardial tumor, usually small, most frequently seen along the right ventricular border. আমাদের কয়েকদিন আগে আমরা করছি ওইখানে আমি পেয়েছিলাম এটা এখানে ছিল রাইট ভেন্ট্রিকুলার বর্ডারে আমরা পেয়েছি এটা cyst. Pericardial cysts are often discovered as incidental finding at autopsy. সাধারণত পাওয়া যায় না, symptom থাকে না, but they have present with chest pain and arrhythmia or as a supplementary finding on chest radiography obtained for other purposes. Their presence can be confirmed by ultrasonography, CT scanning or MRI. These lesions are not malignant and patients have an excellent prognosis. Pericardial teratoma, usually benign, usually occur in children, more common in girls. Compression of the right atrium is sometimes seen with these tumors and large associated pericardial effusions are frequent. Surgery is the treatment of choice. Prognosis is usually good when teratomas are benign. Mesothelioma, the most common primary malignant tumor of the pericardium, usually present in middle-aged adults. Men are afflicted more than women, present with pericardial effusion, pericarditis, constriction and constitutional symptoms. Angiosarcoma, the second most common primary pericardial malignancy, originated in the right atrium or pericardium, usually seen in young adults, more common in young men. Presentation may include pericarditis and pericardial effusion. Pericardial effusion is usually hemorrhagic. Surgical treatment may be successful. Pericardial tumor and the metastatic common. Pericardium metastasis common. 10% of all malignancies spread to some portion of the heart, and 85% of these eventually involve the pericardium. 10% যে কোনো malignancy 10% হার্টে যাবে এবং এর মধ্যে হার্টে যাবে 85%ই pericardium যাবে। Lung cancer, breast cancer, common কারা যায়, hematologic malignancies together account for approximately 2/3 of this metastatic disease to the pericardium. Melanoma is the tumor almost likely to spread to the pericardium, with 70% of the patients with metastatic melanoma having pericardial involvement at death. Melanoma, metastatic breast cancer invades the pericardial space, 21% of cases, and lung cancer, 19% of cases. Melanoma most common, then metastatic breast cancer and lung cancer. The clinical presentation of metastatic disease to the pericardium is variable. Sometimes pericardial involvement is at incidental finding autopsy. It may also present as a catastrophic and life-threatening pericardial tamponade. More commonly, however, patients present with acute pericarditis, chronic effusion, and constitutive disease. Tamponade যদিও কমন না, কিন্তু যখন হয় লাইফ-থ্রেটানিং হতে পারে, সেক্ষেত্রে pericarditis life-saving একটা প্রসিডিউর। Echocardiography is the most helpful test for evaluating such patients, but CT scanning and MRI are helpful adjuncts. The diagnosis is often confirmed by cytologic analysis of the pericardial fluid.
Cytologic findings are not always positive in patients with malignant effusion. আমরা জানি cytology malignant effusion কিন্তু cytologically positive নাও হতে পারে। Not all peritoneal effusions in cancer patients are malignant. এটা একটা মজার বিষয় যে malignant patient cancer malignant কিন্তু effusion malignant নাও হতে পারে। Effusion in these patients may be আর কি কারণ হতে পারে? Important heart failure, renal failure, inflammation, interruption of lymphatic or venous drainage, infection, hypoalbuminemia, toxicities of the chemotherapeutic agents and chest irradiation. এই কারণেও এটা হতে পারে, পেরিকাল টিউমারের জন্য না। So cardiac myxoma is the most frequent benign tumor of the heart. Almost 75% are located in the left atrium, and myxomas are also found in right atrium, right ventricle and left ventricle. Right ventricular myxoma এটা আমি পেয়েছিলাম আমাদের প্রেজেন্টেশন ছিল আমাদের স্টুডেন্ট লাইফে, আমি প্রেজেন্টও করেছি। রাইট ventricular myxoma ভেরি রেয়ার, 4% কেসে অনলি হয়, তো পরে অপারেশনের পরে ভালো হয়ে গিয়েছে রোগী। Carni complex is characterized by cardiac and mucocutaneous manifestation, lentinogenesis, ischemic manifestation and endocrine dysfunction. এক্ষেত্রে মিক্সোমা থাকে, কার্নি কমপ্লেক্স একটা পার্ট হিসেবে মিক্সোমা থাকে এবং এখানে স্কিন ম্যানিফেস্টেশন আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। লেন্টিজিনোসিস, স্কিনে পিগমেন্টেড লেশন থাকে। The cardiac tumors are often multicentric, rarely metastasize and are amenable to surgical resection. সার্জারি করলে গুড এক্সেলেন্ট। এখানে একটা ছবি আছে, লেফট অ্যাট্রিয়ামে একটা মিক্সোমা প্রোট্রুডিং টু দ্য লেফট ভেন্ট্রিকল থ্রু ম্যাট্রিয়াল ভালভ। আমরা দেখতেছি এটা ছবিতে দেখা যায়। প্যাথোলজি অফ কার্ডিয়াক মিক্সোমা কি কি থাকে? অ্যাটাচ টু দা, এটা ইম্পর্টেন্ট জন্য আমাদের সময় ইকোতে বোঝার জন্য লাগে। অ্যাটাচ টু দা এন্ডোকার্ডিয়াম বাই ব্রড বেসটা ব্রড থাকবে। মিক্সোমাস আর ইউজুয়ালি পেডানকুলেটেড, polypoid and friable, although some may have a smooth surface and are rounded. Myxomas vary from সাইজটা কত হবে? 1 থেকে 15 সেন্টিমিটার, ইউজুয়ালি 5 থেকে 6 সেন্টিমিটার হয়। ক্লিনিক্যাল ফিচার কি কি নিয়ে আসতে পারে? সাধারণত টায়ার্ড অফ সিমটমস, কনস্টিটিউশনাল, এম্বোলিক and obstructive manifestation. Cardiac myxoma provoke systemic manifestation. 90% of patients থেকে systemic manifestation থাকবে। কি কি থাকবে? weight loss, fatigue, fever, anemia, elevated erythrocyte dimension ESR. লেফট অ্যাট্রিয়ামে যদি হয়, এটা অবস্ট্রাক্ট করতে পারে either mitral or pulmonary venous orifices and produce pulmonary venous hypertension, secondary pulmonary hypertension and right-sided heart failure. The clinical symptoms include dyspnea on exertion, orthopnea, paroxysmal nocturnal dyspnea, acute pulmonary edema, cough, hemoptysis, along with palpitation, chest pain, fatigue, and peripheral edema. Episodes of syncope or dizziness are frequent and sudden death may occur. A marked change in the severity of any symptom caused by a change in position of the patient, if recumbency, especially if recumbency relieves dyspnea, is suggestive of myxoma. Recumbent position dyspnea চলে যাবে, এটা myxoma জন্য very much suggestive. On physical examination, the first ultrasound is loud and frequently split. First ultrasound is splitting with the second component corresponding to the tumor's expulsion from the mitral orifice. In the case of left atrial myxoma ক্ষেত্রে mitral orifice যে টিউমারটা যে বের হয়ে যায়, এক্সপালশন এর যে সাউন্ডটা, ওটা ফার্স্ট আল্ট্রাসাউন্ডের সেকেন্ড কম্পোনেন্টের মতো আসে, যেটা ফার্স্ট আল্ট্রাসাউন্ডের এখানে স্প্লিটিং হয়। আর প্রাইমারি কম্পোনেন্ট অফ সেকেন্ড আল্ট্রাসাউন্ড is accentuated and an early diastolic murmur. The tumor plop, এটা early diastolic murmur এর মতো লাগবে, that's tumor plop is usually heard 18 to 120 milliseconds after the A2, resembling an opening snap. Opening snap এর মতো মনে হবে, কিন্তু এটা opening snap না। Investigation: Transthoracic echocardiography and transesophageal echocardiography identify the size, shape, point of attachment and motion characteristic of left atrial myxoma. Transesophageal echocardiography permits superior imaging of the posterior cardiac structures and LA myxoma, especially their point of attachment. Posterior hearter posterior side যে স্ট্রাকচার গুলো, এটা আমরা জানি ট্রান্সএসোফেজিক হতে এগুলো ভালো থাকে। ট্রিটমেন্ট কি? সার্জিক্যাল রিসেকশন is the only acceptable therapy, and in view of
dangers of embolization, the sudden death should be performed promptly. Alemixoma had been removed successfully during pregnancy. Using cardiopulmonary bypass with subsequent uncomplicated completion of full-term pregnancy. Pregnancy surgical removal of RV myxoma in a neonate has been reported. The neonateর মধ্যে RV myxoma remove করা হয়েছে, এটাও একটা হিস্ট্রি আছে। এখানে in short pre-operative and post-operative cardiovascular consideration in patients undergoing non-cardiovascular surgery, especially for cancer patients, not all patients. All patients are other guidelines আছে। Pre-operative evaluation, risk assessment as per SEC guideline আমরা করব। In several cases, pre-operative testing may not influence the timing and choice of surgery, especially if the oncological benefit outweighs the risk. মানে oncological benefitটা এতই বেশি থাকে যে এখানে রিস্ক নিয়ে কাজ করতে হয়। However, it may help the physician to assess the burden of perioperative cardiovascular risk. রিস্ক সম্পর্কে একটা আইডিয়া থাকবে আমাদের, এজন্য আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে। Cancer surgery is a particular challenge in patients who have coexisting coronary artery disease. আমরা জানি pre-operative coronary revascularization does not reduce the risk of surgical procedure. এখানে coronary revascularization করে রিস্ক কমানো যায় না। Conservative medical therapy may be preferred management approach for select cancer patients with coronary artery disease and may eliminate the need for prolonged dual antiplatelet therapy. এজন্য revascularization hazardous, conservative এখানে may be helpful. যেহেতু dual antiplatelet therapy একটা বিষয় এখানে আছে। Perioperative management of implanted cardiac devices, অনেক সময় এরকম রোগী থাকতে পারে। If electrocautery is to be used during operation, pacemaker should be placed in a triggered or asynchronous mode. Implantable cardioverter defibrillators should have arrhythmia detection suspended before surgery. If defibrillation is to be used, the current flow between the pedals should be kept as far away from and perpendicular to the lead system as possible. যদি defibrillation করতে হয় আমাদেরকে যতটুকু দূরে দেওয়া সম্ভব এবং আমাদের যে সিস্টেম আছে লিড সিস্টেম থেকে পারপেন্ডিকুলার থাকার চেষ্টা করতে হবে। ক্যান্সার স্পেসিফিক কিছু কনসার্ন আছে পেরিঅপারেটিভ, যেমন ফিওক্রোমোসাইটোমাতে আমাদের প্রি অপারেটিভ আলফা এপিডার্মাল দিতে দিতে হবে। কার্সিনোয়েড সিনড্রোম যদি থাকে তাদের ট্রান্সএসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করে ভলিউম রিপ্লেসমেন্টটা গাইড করতে হবে। পোস্ট অপারেটিভ কেয়ার, রিইনিশিয়েট pre-operative cardioprotective medication as early as possible. The general principle of early ambulation and pulmonary toilet remain standard post-operative surgical principle that should be used aggressively. Pulmonary toilet বলতে pulmonary hygiene, এটা লাংসে ক্লিয়ার করার জন্য একটা ফিজিওথেরাপির মতো একটা প্রসিডিউর, লাংসকে ক্লিয়ার করার জন্য। ক্যান্সার সার্ভাইভারশিপ, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে 5-year সার্ভাইভাল রেট all type of cancer increases 49% in 1977 to 68% in 2008. যে সার্ভাইভাল রেটটা বর্তমানে বেশি। This growing aging population vulnerable to the late risk of potentially cardiotoxic chemotherapy and chest radiation. যেহেতু বাড়তেছে এজন্য রিস্কটা বাড়তেছে। Even those who are asymptomatic but are at high risk for developing cardiovascular disease as a result of their past exposure to cardiotoxic chemotherapy such as anthracycline. Combined cardiotoxic chemotherapy regimen such as doxorubicin with trastuzumab, high-dose chemotherapy, and ACE-16 আমরা আগে আলোচনা করেছি। Future development, last topic. Protein kinase are the most frequently mutated genes in the cancer genome, making them attractive therapeutic target for drug design. However, the use of some kinase inhibitors has been associated with toxicities to the heart and vasculature, including acute coronary syndrome and heart failure.
এরাও হার্ট ফেলিউর করতে পারে এবং ক্যান্সার করতে পারে। এজন্য এটাও একটা বর্তমানে ইস্যু যে নতুন ড্রাগ কিন্তু এটাও কার্ডিওভাস্কুলার টক্সিসিটি আছে। So in conclusion, the key practical steps in the cardio-oncology approach: a multidisciplinary approach with ongoing interaction between dedicated specialties comprising cardiologists, oncologists, or hematologists, and radiation oncologists in a cardio-oncology team approach that evaluate potential cardiotoxic adverse effects of chemotherapeutic agents prior to start of therapy, early and routine screening of cardiovascular disease in cancer patients, risk stratification for the development of cardiotoxicity prior to initiation of chemotherapy. Institution-wise algorithm should be formulated based on current evidence-based medicine to guide use of cardiotoxic drugs like anthracyclines and trastuzumab. Evolving imaging techniques such as longitudinal stain may establish themselves as a future modality for detection of early cardiotoxicity. Awareness of cardiotoxic manifestations beyond left ventricular dysfunction of various chemotherapeutic agents and radiation therapy. This is a summary slide. It's abbreviation. Thank you for patient hearing. Very big topic. Any question? Answer. বিগ টপিক, কিন্তু আমাদের কাছে অনেক কিছুই মানে নতুন ভাবে শেখার মতো আছে। অনেক কিছু আসলে আমরা এটা নেগলেক্টেড চ্যাপ্টার, কেউ আমরা পড়ি না। সেই আমরা মানে ইসের সময় আমি 2000 সালে যখন আমি এমডি কার্ডিওলজি পরীক্ষা দিছি তখন মনে হয় একবার পড়ছি, এরপরে আমি আর পড়ি নাই। এটা মানে পড়ছিলাম শর্ট নোট হিসাবে কার্ডিওটক্সিক ড্রাগস এন্ড দি কার্ডিওভাস্কুলার সিস্টেম এই হিসাবে। 20 বছর পরে আবার আপনার দিয়ে আজকে পড়লাম, শুনলাম। আপনি উদ্যোগ না নিলে আমাদের পড়া হতো না। না সেটাই, আমরা একটু নতুন করে সব চ্যাপ্টার গুলোই আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু মানে অনেকগুলো পেশেন্ট আসে, এই যে আমার এরকম আমি সাইটোটক্সিক ড্রাগ খেতেছি, আমার হার্ট ফেলিওর হয়েছে কিনা। আজকে আসলে হার্ট ফেলিওরের ডেফিনেশনটা আমার মনে ছিল না, যে সাইটোটক্সিক ড্রাগ যদি নিতে থাকে হার্ট ফেলিওর কোন লেভেলে গেলে আপনি হার্ট ফেলিওর ডায়াগনোসিস করবেন, মানে আমিও নতুন করে শিখলাম। এটাও মানে অনেক মানে ভালো লাগছে। আপনাদের কোশ্চেন থাকে বলেন। হ্যাঁ, কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেন, যেগুলা কোশ্চেন গুলা করবেন হলো ওই যে কনফিউশন ক্লিয়ার করার জন্য। জি স্যার, জি স্যার। হ্যাঁ, অনেকগুলো স্লাইড তৈরি করছে। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা প্রায় আমাদের কাছে রোগী আসে যে ওনার হচ্ছে ক্যান্সারের জন্য কেমোথেরাপি চলছে, ওনার ইকোর জন্য পাঠানো হয়, আমাদের ওয়ার্ডে দেখি। তো ওই রোগীগুলোতে আমরা দেখি যে ইনজেকশন ফ্র্যাকশন 40, বাট ওয়াল মোশন খুব একটা চেঞ্জ নেই, বা যেটা আছে এই ক্ষেত্রে আমরা তো নরমালি এমআই এর ক্ষেত্রে বলি এন্ট্রিওয়াল হাইপোকাইনেসিয়া, তারপর হচ্ছে মাইল্ড সিস্টোলিক ডিসফাংশন। ওদের ক্ষেত্রে আমরা কমনটা কি লিখবো স্যার? ওয়াল মোশন তো ওদের নরমালির মতো মনে হয়, বা ইনজেকশন ফ্র্যাকশনটা যদিও কম স্যার। ওয়াল মোশন নরমাল হলে তো ইনজেকশন কমার সম্ভাবনা নেই। ওয়াল মোশন নরমাল থাকলে ইনজেকশন কমবে কেন? ওয়াল মোশন অবশ্যই, ওয়াল মোশন আপনি বলতে পারেন যে রিজিওনাল না হতে পারে। এই ক্ষেত্রে আসলে হয় কি, ওই যে গ্লোবালি মানে হ্যাঁ গ্লোবালটা হয় কিন্তু কম করে হয়, যার জন্য আবার ওই যদি যখন দেখেন ওই যে মানে পোস্টেরিয়র বা ভেন্ট্রালের মুভমেন্ট কিছুটা কম থাকে, আপনার কাছে যেটা মানে রিজোলান মনে হয় না, সবগুলো একই রকম মনে হয়, সেই জন্য বুঝতে পারেন না। কিন্তু যদি আপনি একটা ভালো কন্ট্রাক্টিং মানে যদি মানে নন মানে এফেক্টেড হার্টের ভালভের যদি আপনি সরি হার্টের মানে মাইকার্ডিয়ামের কথা যদি চিন্তা করেন, সেই তুলনায় দেখেন এইখানের মুভমেন্টটা একটু স্লাগিশ থাকে, এবং ওই পোস্টেরিয়র ওয়ালের থিকেনিং এবং এন্টিরিয়র সেপ্টামের থিকেনিংটা একটু কম থাকে, যার জন্য যখনই আপনি মানে ইনজেকশন ফ্র্যাকশন করতে যান অনেক কষ্টে টাইনে 40-45 এর বেশি আপনি উঠাইতে পারেন না। আপনি বারবার যদিও চেঞ্জ করে গেট, কিন্তু 45 এর বেশি ওঠে না। এটা আসলে গ্লোবাল হাইপোকাইনেসিয়া ডেভেলপ করে ওই ডাইরেক্ট কার্ডিওটক্সিসিটির জন্য। মায়োকার্ডিয়ান ডিপ্রেসেন্ট দেখাইছে, অনেকগুলো ড্রাগ দেখাইছে
যেগুলো আসলে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে। আবার করে কি, যখন ইজেকশন ফ্র্যাকশন 40-এর নিচে নেমে যায় তখন ওই যে এরা ড্রাগ বন্ধ করে দেয়। বন্ধ করে দিলেই যেহেতু ডাইরেক্ট কার্ডিওটক্সিক ইফেক্ট গুলো উঠে যায়, এই ফাংশন এই ইজেকশন ফ্র্যাকশন অনেক ইমপ্রুভ করে। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আপনার এই কথাটা যখন বলছেন, আমাদের এখানে ব্লুবার্ড স্কুলের একজন টিচার ছিল, ওনার একটাই মাত্র ছেলে, একটা ছেলে। ওনার মানে ওই যে অনেকেই চাঁদা দিচ্ছেন, আমার মনে হয় ছেলেটার মানে হয়েছিল ক্যান্সার, কি ক্যান্সার হলো, বোন ক্যান্সার না ব্লাড ক্যান্সার, যেটাই যেন হোক। তা ও যখনই ওই সাইটোটক্সিক ড্রাগ শুরু করছে তখন ওর এলভি ইজেকশন ফ্র্যাকশন 55 থেকে কমে যেয়ে ওর 45-এ দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ডাক্তার বলছে তাহলে আপনি একটু কার্ডিওলজিস্ট দেখান। কার্ডিওলজিস্ট দেখানোর পরে পেশেন্টটা সিমটোমেটিক, সে বলে যে স্যার আমার কোনো সমস্যা নাই, এমনকি আমি হাঁটলেও আমার সমস্যা হয় না। এই যে আমি তখন পপুলারে থাকতাম, 4 তলায় উঠে আসছি স্যার, আমি হাইটে উঠছি, আমার কোনো সমস্যা হয় নাই। তা মোটামুটি ভাবে 4 তলায় যদি উঠে, তাহলে এনওয়াইসি মানে ক্লাস 2 বা 1 বা 2 এর কাছাকাছি, মানে অ্যাটলিস্ট 3 তো নাই, 2ও কম। তো সেই ক্ষেত্রে তার ইজেকশন ফ্র্যাকশন 45 যখন বলে দিলাম, ডাক্তার বন্ধ করে দিল ড্রাগ। 1 মাস 2 মাস বন্ধ করার পর আবার পাঠাইলো যে ইকো করো, ইকো করার পরে দেখলাম এটা 50-এর উপরে উঠে গেছে। আবার ড্রাগ শুরু করছে, আবার এটা কমে যায় 38-এ চলে আসছে। যার জন্য ও কিন্তু ওই যে মানে ড্রাগটা উইথড্র করার পরে ও সাডেনলি এক সময় মারা যায় পেশেন্টটা। তো এই যে কার্ডিওটক্সিসিটি বা কার্ডিয়াক ডিপ্রেসের ইফেক্টের জন্য পেশেন্ট মানে সিমটোমেটিক না থাকলেও এলভি ডিসফাংশন থাকলে এই পেশেন্ট গুলো সাডেন কার্ডিয়াক ডেথে চলে যায়। মানে সাডেন কার্ডিয়াক ডেথের হলো খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হলো এলভি ডিসফাংশন। এলভি ডিসফাংশন হলেই আর পেশেন্ট গুলারে সেভ করা যায় না। এটাই হলো সবচেয়ে মানে ডিসঅ্যাডভান্টেজ। হয়তো ওই যে নিজাম বলছে যে ক্যান্সার হয়ে গেলেই যে শেষ, কোনো অ্যান্সার নাই, এটা ঠিক না। ঠিকই যদি চিকিৎসা করে এবং তার যদি পার্শ্ব প্রতিক্রিয়া অন্য সব সিস্টেমে এফেক্ট না করে, মাল্টি সিস্টেম যদি না ধরে, তাহলে কিন্তু পেশেন্টের মানে সার্ভাইভালিটি অথবা লনজিভিটি এগুলো কিন্তু মোটামুটি ভালো থাকে। এখন চিকিৎসা করতে যেয়ে যদি মাল্টি অর্গান ফেইলিওর হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসক, রোগী এবং মানে যে কেমোথেরাপি দেয় তারা সবাই কিন্তু বিপদে পড়ে, ইনক্লুডিং কার্ডিওলজিস্ট। স্যার সেক্ষেত্রে আমি কমেন্টের ক্ষেত্রে আমি কি লিখবো? গ্লোবাল হাইপোকাইনেসিয়া, ডেফিনেটলি গ্লোবাল, হ্যাঁ গ্লোবাল হাইপোকাইনেসিয়া। রিজনাল তো নাই, আপনি একটা হিসাব চিন্তা করবেন, রিজনাল হইতে গেলে আপনার কোনো একটা সেগমেন্ট বন্ধ হইতে হবে, এবং এটা ইউজুয়ালি মানে ফোকাল হইতে গেলে মানে অ্যাথেরোথ্রম্বোটিক হইতে হয়। অ্যাথেরোথ্রম্বোটিক যেহেতু না, এটা গ্লোবাল করবে, সব জায়গায় মায়োকার্ডিয়াল ডিপ্রেসেন্ট ইফেক্ট থাকবে, সে এলভি, আরভি, এলএ, আরএ সব জায়গায় হবে, এবং এটা গ্লোবাল হাইপোকাইনেসিয়াই হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং মাঝে মাঝে দেখবেন পেরিকার্ডিয়াল ইফিউশনও থাকে। হ্যাঁ জি স্যার, মানে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশন পাওয়া যায় এই পেশেন্ট গুলার। এইগুলোর পেশেন্ট গুলার হলো সিস্টোলিক মানে কন্ট্রাকশন কমে যায়, এট দি সেম টাইম তারা ডায়াস্টোলি রিল্যাক্সও করতে পারে না। যে ডায়াস্টোলি রিল্যাক্স হয় মানে করতে পারে না, এটা হলো ওই ও দেখাইছে ইফেক্ট গুলো, ডাইরেক্ট মায়োকার্ডিয়াল যে টক্সিসিটি আছে, হ্যাঁ ডাইরেক্ট মায়োকার্ডিয়াল ড্যামেজের জন্যই মানে ডাইরেক্ট ইফেক্ট হয়। ইনডাইরেক্ট ইফেক্ট সেটা আলাদা জিনিস। জি বলেন। জি হ্যাঁ হ্যাঁ সেখান থেকে মানে মানে কমে কমে গিয়ে লেস দেন 50% যদি না হয়, মনে করেন একজনের ছিল 70%, 10% কমে গিয়ে হলো 60%, সেক্ষেত্রে আপনি হার্ট ফেলিওর বলতে পারবেন না। 55% নিচে আসতে হবে, ধরে ছিল কারো 60% হয়ে গেল 50%, এখন থেকে হার্ট ফেলিওর বলতে হবে। যেহেতু 55% নিচে এবং 10% রিডাকশন হয়ে গেছে, যদিও অ্যাসিম্পটোমেটিক তবু হার্ট ফেলিওর আর বা ডিসফাংশন, ডিসফাংশন। আর যদি আপনি হ্যাঁ শুরু করার পরে অবশ্যই অবশ্যই পোস্ট কেমোথেরাপি এটা
এই যে কেমোথেরাপি শুরু করার একটা আমরা তো বেসলাইন করি, ওটাও দেওয়া হয়েছিল। বেসলাইন আমরা করি, বেসলাইন করার পরে এটা কয়েকদিন পরে আমরা আবার করবো এই কটা না, এটা সম্ভবত 3 উইকস। হ্যাঁ, যদি সিমটম ডেভেলপ করে তো সঙ্গে সঙ্গে করতে হবে, সিমটম ডেভেলপ সঙ্গে করতে হবে। সিমটম ডেভেলপ না করলে তোমাদের ওই স্লাইডটাতে আছে 3 উইকস সম্ভবত এটা করতে হবে, 3 উইকস পরে। যদি কখনো ভুলে যান, স্যার শুনেন আমি বলি, ইয়ামিন একটা কোশ্চেন যে যেমন আমরা ইয়ামিন স্যার 1.7 মার্জিনাল পয়েন্ট, তো এক্ষেত্রে আমরা স্যার কত হইলে আমরা আমার কথা শুনে না নাকি, বা অনেক সময় কামাল স্যার কথা বলতেছে, একটু শুনো স্যারের কথা শুনে স্যার। তুমি শোনো না, এদিকে কন্টিনিউ শোনো। কখনো যদি তুমি ফলো আপ ভুলে যাও যে আসলে কোন সময় ফলো আপ করতে হবে, কি ফলো আপ করতে যাবে, তুমি একটা ব্লাইন্ডলি একটা সিমটম মানে একটা সূত্র অনুসরণ করবা যে এই ইভেন্টের 1 মাস পরে, 3 মাস এবং 6 মাস পরে এরকম যদি পড়ো তাহলে মোর দেন 80% তোমার কমন পড়বে 1, 3, 6। অথবা পেশেন্ট যখনই সিমটোমেটিক হবে তখনই এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখবে যে কোনোটা আছে 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, সেটা তুমি যদি 1 মাস বলো তাহলে খারাপ বলবে না, এর মধ্যে পড়বেই কমন আর কি। ফলো আপ মুখস্থ জি স্যার 3, 6, 9 আর পরে 12, 18 উইকস, এই মান্থস লাস্ট। হ্যাঁ, মাঝে এরকমই মানে 1 মাস, 3 মাস, 6 মাস এর সিমটোমেটিক্যালি মানে তারপরে যদি ডেজার্ট মানে ইফেক্ট পাওয়া যায় তারপরে হলো হাফ ইয়ারলি অথবা 1 ইয়ারলি তুমি ফলো আপে যাও। এরকম যদি এটা শুধু এইটার ক্ষেত্রে না, অলমোস্ট কার্ডিয়াক মানে সমস্ত ক্ষেত্রে এরকম তুমি ফলো আপে যাইতে পারো। যেমন মাইল্ড মডারেট যদি কোনো ডিজিজ থাকে সেগুলোর তুমি ইয়ারলি ফলো আপে থাকতে পারো, কিন্তু যদি সিমটোমেটিক বা সিভিয়ার থাকে সেগুলোর তুমি মানে আইদার মানে ওই 6 আওয়ার মানে মান্থলি অথবা তুমি করতে পারো সিমটম ডেভেলপ করলে যে কোনো সময়। এইটুক বললেই তোমার এটা কভার করবে। এখন কামাল তুমি যে প্রশ্ন করতেছিল সেটা করো। হ্যাঁ কামাল বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের ক্যান্সার পেশেন্টদের চেস্ট পেইন নিয়ে আসলে আমরা ট্রোপোনিন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি নয় 1.07 বা 1.8, কিন্তু আমাদের মার্জিনাল রেফারেন্স রেঞ্জ হচ্ছে 0.03 থেকে 0.05 এমন। তো এই ক্ষেত্রে আমরা স্যার এই যদি আমরা এমআই নির্ণয় করতে চাই মানে কিভাবে করতে পারি স্যার, এটা একটু ক্যান্সার পেশেন্টের এমআই আর নরমাল যে এমআই, এটা এসএসএ এই যে গাইডলাইন করা যেভাবে মানে নরমাল যে এমআই যে ডেফিনিশন, ক্যান্সার এমআই ডেফিনিশনের কোনো পার্থক্য নেই। এমআই এস এমআই ডেফিনিশন আপনাকে ওইভাবে আগাইতে হবে। এবং এখানে যে টোপোনিন আই যেটা আমরা ডায়াগনোসিস করার জন্য ইউজ করি, যে কত গুণ বাড়লে আমরা এমআই বলবো, ওইটাই এখানে ইউজ করতে হবে। এখানে ক্যান্সারের জন্য আলাদা কোনো ডেফিনিশন নেই। যদি এটা টোপোনিন আই কে বাড়ায় এটা অবশ্যই আপনাকে এমআই হিসাবে ধরতে হবে, যেহেতু ক্যান্সার। এবং আমরা ড্রাগগুলো আমরা আলোচনা করছি, এই ড্রাগগুলো যদি থাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এই ড্রাগগুলো যদি থাকে, এবং যদি এটা টোপোনিন আই কে বাড়ায় আমরা এমআই ডায়াগনোস করতে হবে এবং ওই অনুযায়ী সেম ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে। শুধু এখানে খেয়াল রাখতে হবে যে আমি বলে দিয়েছি যে যদি ইন্ট্রাক্রেনিয়াল ক্যান্সার হয়, টিউমার হয়, সেক্ষেত্রে আমাদের খেয়াল মানে সতর্ক থাকতে হবে যে এখানে আমার কতটুকু রিস্ক এবং বেনিফিট রেশিও আমাকে করে নিতে হবে। কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আপনি নর্মাল এমআই যেভাবে ডায়াগনোসিস করেন ক্যান্সারের ক্ষেত্রে একইভাবে এমআই ডায়াগনোসিস করবেন। সেই ক্ষেত্রে কামাল নতুন যে মানে নন এসটি এসিএস এর 2020 যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে কিন্তু একটা নতুন মানে তথ্য সংযোজন করা আছে। ট্রোপোনিন আই যদি 5 গুণ বা তার বেশি হয় তাহলে সেটা ইন্ডিকেট করে অ্যাথেরোথ্রম্বোসিস, মানে করোনারি আর্টারি প্লাক রাপচার হয়েছে, সেটা ইন্ডিকেট করে। সেটা যেই হোক না কেন, মানে যত বেশি এটা হলো কোয়ান্টিটেটিভ মানে কোয়ালিটেটিভ না, এটা কোয়ান্টিটেটিভ ভ্যালু। হায়ার দি ট্রোপোনিন গ্রেটার দি মানে ব্যাড প্রগনোসিস। এটা 5 গুণের বেশি হলে অ্যাথেরোথ্রম্বোসিস। এখন যদি 3 গুণ বা 3 গুণের বেশি হয়, 5 গুণের কম হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে অ্যাথেরোথ্রম্বোসিস না, টাইপ 2। একটা অ্যাজাম্পশন যে 3 গুণ বা তার বেশি যদি থাকে তাহলে এটা টাইপ 2 হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ক্লিনিক্যাল সিনারিও ভেরি করে। এখন মাইনর ইলেভেশন ফ্রম দি কাট ভ্যালু, মনে করতেছো 0.34 আমার হলো ট্রোপোনিন ভ্যালু, আমি এখন হাই সেন্সিটিভ ট্রোপোনিন করলাম। হাই সেন্সিটিভ ট্রোপোনিন কিন্তু পিকোগ্রামে,
এটা মাইক্রোগ্রামে না, পিকোগ্রামে মানে হলো মাইক্রোগ্রামের হলো 1000 টাইম ডাইলেশনে এখানে রেজাল্ট দেয়। তো 1000 ওখানে যেখানে 0.1 এখানে সেটা হলো 1000 হয়ে যাবে সেটার হলো ভ্যালু। তুমি ওখানে দেখবে 0.1 আসছে, এখানে দেখবে 1000 পিকোগ্রাম আসছে, তা তুমি ভয় পেয়ে যেতে পারো 1000 পিকোগ্রাম, ওরে পাওয়ারে অনেক বেশি। কিন্তু এটা ডাইলুটেড অবস্থায়, যত বেশি ডাইলুটেশন সেই জন্য। এই জন্য এখানে পড়ছে মার্জিনাল যদি ইলেভেশন থাকে, হ্যাঁ সেইটা অনেক সময় হয় কি মায়োকার্ডিয়াল স্ট্রেসের জন্য অথবা মায়োকার্ডিয়াল কোনো ধরনের ডিপ্রেসেন্টের জন্য এটা হইতে পারে যে এই এনজাইমটা রিলিজ হইতে পারে, সেটা নন কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি এবং সেকেন্ডারি কজের জন্য হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এটা মানে 3 গুণের বেশি গেলে একটা ডেফিনেটিভ ভ্যালু থাকে, এবং অল্প মানে মার্জিনাল রেইজ যদি হয় এবং ক্লিনিক্যাল সিনারিও যদি তোমাকে সাপোর্ট না করে, তার মানে হইতেছে রোগীর চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ এবং ইসিজি চেঞ্জ, এই দুইটা যদি তোমার সাথে ট্রোপোনিনের সাথে সাপোর্ট না করে, তাহলে তুমি এই ক্ষেত্রে তুমি মায়োকার্ডিয়াল ইনজুরি বলবা, মায়োকার্ডিয়াল ইনফাকশন না। মায়োকার্ডিয়াল মানে ইনজুরি বলতে গেলে ওইটাই যে ট্রোপোনিন রেইজড আছে কিন্তু নাই, মানে clinical scenario নাই, not in the clinical context of myocardial ischemia. MI must be diagnosed in the clinical context of ischemia along with raise of troponin. Whatever it may be the cause of raise of troponin, it must be associated in clinical settings of ischemia. তো এই যে ডিফারেন্সিয়েশনটা, মায়োকার্ডিয়াল ইনজুরি একটা ড্রাগ থেরাপিতে মায়োকার্ডিয়াল ইনজুরি হওয়ার সম্ভাবনাই বেশি। এখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য তোমার অ্যাথ্রোথ্রম্বোসিসে যে ট্রিটমেন্ট দেই আমরা সেটা লাগে না, যেমন অ্যানোক্সাপাই। তুমি যে প্রশ্ন তুলছো তার উত্তর লাস্টের পর্যায়ে এইটা যে স্যার আমরা এই রোগীর চিকিৎসায় কি করব, আমরা এই রোগীর চিকিৎসায় আমরা কি তার ক্লেক্সেন অথবা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অ্যাটোরভেস্টেটিন এগুলো দিব কি দেব না, এই প্রশ্নের উত্তর যখন আসবে তখন সেটা হইলে যে না, এই ক্ষেত্রে মার্জিনাল ইলেভেশনের জন্য যে মানে ড্রাগটা অথবা অফেন্ডিং এজেন্ট আছে সেটা আমরা ট্রিট করলেই হয়, অথবা যদি পেশেন্টের সিমটম বেশি না থাকে, এলভি ডিসফাংশন না থাকে, ফেইলর না থাকে, তার যদি থাকে তাহলে এক্ষেত্রে কন্টিনিউ করা যেতে পারে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে। সবসময় মানে মানে ক্লিনিক্যাল মেডিসিন সবসময় রান করে হলো রিস্ক এবং বেনিফিট রেশিও হিসাব করে, এবং সবসময় তোমার এটাই মেনটেন করতে হবে। অল ড্রাগস আর পয়জন, ড্রাগস মানে এইটা প্রয়োজনীয়, এবং ড্রাগস ইন হেভি ডোজেস আর পয়জন এন্ড পয়জন ইন স্মল ডোজেস আর ড্রাগস। এটা হলো ফার্মাকোলজিকে প্রথম ল্যাঙ্গুয়েজ। ফার্মাকোলজিতে বলি যে ড্রাগস ইন হেভি ডোজেস বা লার্জ ডোজেস আর পয়জন, পয়জন ইন স্মল ডোজেস আর মেডিসিন। তাই কাজেই ওই হিসাব করে আমাদের রিস্ক বেনিফিট রাখতে হবে। জি স্যার। আমার সে আরো কেউ যদি এই ব্যাপারে ভালো ব্যাখ্যা দিতে পারেন শুনেন। ডিসকাশন যখন আমরা করব তখন হলো যদি আপনারা কোনো কিছু মানে আমাদের চেয়েও ভালো জানেন, ডেফিনেটলি সেটা শেয়ার করবেন, কারণ ইটস এ মানে শেয়ারিং প্রোগ্রাম হলো এখন আপনারা অনেক ভালো জানেন আমাদের চেয়ে, এখন সেটা আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই। কারণ আপনারা যে পরিমাণ বইপত্র পড়েন, আমরা তো সাথে অত পরিমাণ বইপত্র পড়ি না, আমাদের একটু এই অভিজ্ঞতা একটু বেশি, এইটার জন্য আপনারা কুলে উঠতে পারেন না আর কি। নাইলে কিন্তু আপনারা আমাদের চেয়ে অনেক বেশি পড়াশোনা করেন। স্যার এই পয়েন্টে একটা কথা বলি স্যার, আতার স্যার বলছিলেন একবার। জি হ্যাঁ, বলো। এটা হলো স্যার ওই যে রিস্ক এন্ড বেনিফিট। স্যার একটা রোগীকে আমার সামনে বুঝিয়ে দিয়েছিল যে দেখেন একটা হচ্ছে যে চিকিৎসার ঝুঁকি, আর একটা হচ্ছে যে রোগের ঝুঁকি। আপনাকে দেখতে হবে যে এই রোগটা যদি আপনি চিকিৎসা না করেন তাহলে আপনার কতটুকু ঝুঁকি আছে, আর যদি আপনি এই রোগটা চিকিৎসা করেন তাহলে চিকিৎসা কতটুকু ঝুঁকি আছে। যেটা ঝুঁকি কম আপনাকে অধিক আগাইতে হবে। যে যদি রোগের ঝুঁকির চেয়ে চিকিৎসার ঝুঁকি বেশি হয় তাহলে চিকিৎসাকে করা যাবে না, রোগ নিয়ে থাকতে হবে। আর যদি রোগের ঝুঁকির চেয়ে চিকিৎসার ঝুঁকি কম হয় তাহলে আমরা রোগের ঝুঁকি বেশি, চিকিৎসার ঝুঁকি রোগের ঝুঁকির চেয়ে কম, সেক্ষেত্রে আমরা ওই চিকিৎসার ঝুঁকিটা নিয়েই রোগের চিকিৎসার জন্য আমরা আগাবো। মানে স্যার এভাবে বলছিলেন আর কি কথাটা। ওই যে স্যার আপনি বললেন রিস্ক বেনিফিট রেশিও বুঝা, এটার জন্য এটা একটা মানে ওয়ে আর কি, যে আমাকে এটা যে ওখানে বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট ডিসিশন শুড বি ইন্ডিভিজুয়ালাইজড, কার জন্য কোনটা হবে এটা বুঝতে হবে এবং ওইভাবে আগাইতে হবে।
আছে, আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা শেষ করতেছি। আমরা অনেকক্ষণ আছি আজকে, আমরা কতক্ষণ আছি? প্রায় 1.5 ঘন্টার